আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজেকে জানতে চান। এখন নিজেকে জানবেন কিভাবে? নিজেকে জানার একটা সব থেকে সহজ টেকনিক হলো নিজের রাশির সম্পর্কে জেনে ফেলা। তার ফলে আপনার প্রায় 60% ক্লিয়ার হয়ে যাবে যে আপনি মানুষটা কেমন, কিভাবে চিন্তা করেন, সেটার জন্য আপনার 60% ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বাকি 40% থেকে যাচ্ছে, সেটা আপনার জন্ম ছকের উপর নির্ভর করছে, কে কোথায় বসে রয়েছে তার উপর নির্ভর করছে। তো আপাতত যদি 60% আপনি জেনে যান, তাও আপনি আপনার ব্যাপারে অনেকটা জেনে যেতে পারবেন। তো আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। তো বৃষ রাশির মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে, আলোচনাটাকে ভাগ করে নেব ঠিক এইভাবে। প্রথমেই আমরা দেখে নেব যে বৃষ রাশিকে পার্টিকুলারলি কেন 2 নম্বর ঘরেই রাখা হলো। তাকে তো 1 নম্বর ঘরে রাখতে পারতো, কিংবা 12 নম্বর ঘরে পাঠিয়ে দিতে পারতো, কিন্তু সেটা না করে তাকে 2 নম্বর ঘরে কেন রাখা হলো। তারপরে একটা জানবো যে কালপুরুষের অঙ্গ প্রত্যঙ্গ ভাবে তার কোন ভাব রয়েছে, তার সঙ্গে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে। আর সব থেকে বড় একটা উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হলো বৃষ রাশির যে সিম্বল, সেটা একটা ষাঁড়কেই কেন দেয়া হলো। ষাঁড় না দিয়ে তো অন্য কিছু দিতে পারত। তো এই প্রশ্ন চিহ্নটাও থেকে যাচ্ছে। পাশাপাশি বৃষ রাশির যে লর্ড, তিনি হলেন শুক্র, কেন শুক্রকেই দেওয়া হলো এখানেতে। বৃষ রাশির ইতিবাচক দিক কি আছে, নেতিবাচক দিক কি রয়েছে, এবং ওভারঅল বৃষ রাশির আধ্যাত্মিক শিক্ষা কি রয়েছে, সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওর শেষে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে নলেজ রাখেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তাই ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবেন না। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি বৃষ রাশিকে কেন দ্বিতীয় ভাবে রাখা হলো। দেখুন, আমরা যদি বৃষ রাশির জন্য 2 নম্বর ঘর অ্যালোট ভাবি, এটা শুধুমাত্র 2 নম্বর ঘর, এটা সংখ্যাগত ব্যাপার নয়, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। রাশিচক্রে মেষ রাশির পরেই কিন্তু বৃষ রাশির অবস্থান। এটা মনে হতে পারে কাকতালীয়, কিন্তু এমনটা কিন্তু একদমই নাই। কারণ প্রত্যেকটা রাশিচক্রের যে প্রত্যেকটা রাশিকে বসানো হয়েছে, একটা প্লেসমেন্ট দেয়া হয়েছে না, এই প্লেসমেন্টের সাপেক্ষে বিরাট বড় লজিক রয়েছে। এবং তার যে প্রতীক, সেই প্রতীকের পিছনেও কিন্তু একটা গভীর দর্শন রয়েছে। তো দেখুন, একটা শিশু যখন জন্ম নিচ্ছে, তখন তার মধ্যে সে অস্তিত্বের জানান দিচ্ছে, অর্থাৎ আমি কে। তাই মেষ রাশিকে দেয়া হয়েছে 1 নম্বর। এবারে সে যখন শিশু জন্ম নিল, তখন তার কি কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, তার পরিবারের প্রয়োজন, তার নিরাপত্তার প্রয়োজন, তারপরে তার মায়ের কোল প্রয়োজন, তার স্নেহ, তার পরিচর্যা, ধীরে ধীরে তার মূল্যবোধ গড়ে ওঠা, তার কথা বলার ক্ষমতা, এই সমস্ত কিছু কিন্তু তার প্রয়োজন। এবারে দেখুন, মেষ রাশি শেখাই আমি কে, কিন্তু বৃষ রাশি এখানে বলছে যে আমি কি নিয়ে বাঁচব, অর্থাৎ আমার বাঁচার উপাদান কি কি রয়েছে। আমার বাঁচতে গেলে, একটা মানুষকে বাঁচতে গেলে কিন্তু যে যে জায়গাগুলো লাগে, খাদ্য লাগে, পরিবারের আশ্রয় লাগে, নিরাপত্তা লাগে, সঞ্চয় লাগে, নিজের মানুষ লাগে, নিজের ভাষা লাগে, নিজের পরিচয় লাগে, প্রত্যেকটা জিনিসই কিন্তু সম্পদ। এবং দ্বিতীয় হাউস থেকেও দেখা হয় কিন্তু সম্পদ। আর বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো কিন্তু সব থেকে বেশি হাইলাইটেড হয়। আপনি দেখবেন যে কোনো বৃষ রাশির মানুষ, সে কিন্তু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চায় না। তার কিন্তু পরিবার সব থেকে আগে। বৃষ রাশির যদি ফার্স্ট প্রায়োরিটি কিছু হয়, সেটা হলো তার পরিবার, এবং সে পরিবারটাকে সে তার নিজের সম্পদ মনে করে। আর এই যে সম্পদ, এই সম্পদগুলো থেকেই আসছে অর্থনৈতিক যে ভাবটা, সেটাও কিন্তু আমরা এই জন্য দেখি দ্বিতীয় ভাব থেকে। দেখুন, অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি যে 2 নম্বর ঘর থেকে কি কি দেখা হয়। তো যেগুলো বৃষ রাশির সঙ্গে মানানসই, তৃতীয় ঘর থেকে আমরা দেখি যেটা পরিবার, ধন সম্পদ, সঞ্চয়, খাদ্যাভ্যাস, কথা বলা, তার পরিবার, তার বাকশক্তি, বংশ পরম্পরা, তার মুখ, তার কণ্ঠ, প্রাথমিক শিক্ষা, এই সমস্ত জিনিসগুলো দেখে থাকি কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত বিষয় কেন একসঙ্গে। দেখুন, আমরা যদি ভাবি যে একটা বাচ্চা যখন জন্ম নিল, তখন কিন্তু সে জন্ম নেওয়ার পরেতেই সে যেটা প্রথম খোঁজে, সেটা হলো তার পরিবার, তার সম্পদ, মায়ের দুধ, তার ভাষা, এই জায়গাগুলো কিন্তু খোঁজে। তার পারিবারিক শিক্ষা এবং সংস্কার, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খোঁজে। অর্থাৎ প্রথমে তার জন্ম হলো, এবং সে তারপরে একটা বাচ্চা, সে তার পরিবারকে খুঁজছে। আর ঠিক এই কারণেই বৃষ রাশিকে দেয়া হয়েছে 2 নম্বর ঘর। আর বৃষ রাশির মানুষজনরা, যেটা প্রথমেই বললাম, তারা কিন্তু কোনো সম্পর্ক ভাঙতে চায় না। তারা
পারিবারিক মূল্যবোধকে ভীষণভাবে গুরুত্ব দেন, পরিবারকে ভীষণভাবে ভালোবাসেন। আর এই যে কারণগুলো রয়েছে এটা বৃষ রাশির মানুষদের মধ্যেই কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এমনটা নয় যে আপনি যদি অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন আপনি হয়তো ভাবছেন যে আমি হয়তো পরিবারকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, কিন্তু বৃষ রাশির লেভেলে আপনি ভালোবাসতে পারবেন না। যে কারণে কিন্তু বৃষ রাশিরকে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর ঘর, বা বৃষ রাশির সঙ্গে থাকে যেটা পরিবারের প্রতি ভালোবাসা। বৃষ রাশি প্রথমেই বললাম যেটা পরিবার কেন্দ্রিক হয়, পরিবারটাই তার কিন্তু বিরাট বড় একটা পৃথিবী। সে নিজের পরিবারকে সবসময় আঁকড়ে রাখতে চাই, আঁকড়ে ধরে রাখতে চাই। তার মধ্যে পারিবারিক দায়িত্ব, পারিবারিক নিরাপত্তা, পারিবারিক স্থায়িত্ব, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো বৃষ রাশির মধ্যে কিন্তু চরম পর্যায়ে দেখতে পাওয়া যায়। দেখুন, আমরা যদি কালপুরুষের অঙ্গ বিভাগের দিকে তাকাই সেই জায়গাতে তাকিয়ে আমরা দেখতে পাবো যে বৃষ রাশির পাঠ কোনটা, মুখ, গলা এবং কণ্ঠ। আর ঠিক মুখ, গলা, কণ্ঠ যে বলা হয়েছে, এবং আমরা এখানেই কিন্তু সিম্বল লুকিয়ে রয়েছে। মানুষ পৃথিবীতে জন্মানোর পরে প্রথমে সে কিন্তু কান্না করে বা কাঁদে, তারপর ধীরে ধীরে কথা বলতে শেখে। আর এই সমস্ত জায়গাগুলোই কিন্তু তার মুখ, গলা এবং কণ্ঠের যে জায়গাটা, এই জায়গা থেকেই কিন্তু বেরিয়ে আসে। ঠিক সেই কারণে কালপুরুষের অঙ্গ বিভাগে কিন্তু ঠিক মুখ, গলা এবং কণ্ঠ, এই পার্টিকুলার জায়গাটাকে বৃষ রাশির জায়গা হিসাবে ধরা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও জায়গা দেখুন, মুখ, গলা, কণ্ঠের মধ্যেই কিন্তু আমাদের খাদ্যাভ্যাস লুকিয়ে রয়েছে, কথা বলা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করছি যেটা, সেটাও কিন্তু মুখ দিয়ে প্রবেশ করছে, গলা দিয়ে প্রবেশ করছে, এই জায়গাগুলো কিন্তু কাজ করে। যাই হোক, আমি অনেক তাত্ত্বিক ব্যাখ্যায় চলে যাচ্ছি। যারা শিখতে চান তাদের এই তাত্ত্বিক ব্যাখ্যাগুলো ভীষণ প্রয়োজন পড়ে। তো আমরা যেটা দেখছিলাম যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সব থেকে বেশি বৃষ রাশির জন্য ফোকাসড হয়। এবারে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বাক শক্তিও ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন বৃষ রাশির মানুষজনরা কিন্তু খুব সুন্দর কথা বলেন, এবং এদের যেহেতু লর্ড শুক্র, সেই শুক্রের কারণে এই বৃষ রাশির মানুষজনরা একটু রোমান্টিক টাইপের হন। এরা সৌন্দর্য, রুচি, এদের সাজসজ্জা, গলার কণ্ঠস্বর বা কথা বলার ধরন, সব কিছুর মধ্যেই কিন্তু একটা মাধুর্যতা থাকে। এবারে আপনি হয়তো দু একটা ক্ষেত্রে দেখতে পাবেন যে আমি তো জানি যে আমার অমুক দাদা কিংবা অমুক ব্যক্তি, তিনি তো বৃষ রাশির মানুষ, তিনি তো উল্টোপাল্টা কথাবার্তা বলেন, মাথা গরম করে ফেলেন। আমি বললাম কি যেন 60% ডিপেন্ড করে, বাকি 40% চেঞ্জ হয়ে যাবে। তার কারণ একটাই, মনে করুন একজন ব্যক্তি বৃষ রাশির মানুষ, কিন্তু তার লগ্নে কিংবা তার রাশির ঘরেতে, অর্থাৎ যেখানে চন্দ্র বসে রয়েছে সেখানে মঙ্গল অবস্থান করেছে, বা মঙ্গল রাহু একসঙ্গে অবস্থান করছে, তো স্বাভাবিকভাবেই তার মধ্যে রাগ, উত্তেজনা চরম পর্যায়ে বেড়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু কাজ করে। যে কারণে বললাম যে একদম 60% কিন্তু নির্ভর করে, বাকি 40% সেইগুলো কিন্তু জন্ম ছক দেখে বলা যায়। এবারে বৃষ রাশির মধ্যে আমরা নর্মালি যেটা দেখেছি, কিন্তু তার মধ্যেও বৃষ রাশির মানুষজনরা কিন্তু অনেক মাধুর্যতা পছন্দ করেন, শিল্পবোধকে ভীষণভাবে এরা গুরুত্ব দেন। এবং এরা যে অকারণে উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে এমনটা কিন্তু নয়, অকারণে কিন্তু একদমই উচ্চস্বরে কথা বলে না। এরা সাধারণত শান্ত থাকে, কিন্তু কেউ যদি তার সীমা লঙ্ঘন করে ফেলে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু দৃঢ়ভাবে তার প্রতিবাদটা করে। তো এর সঙ্গে আসবে সিম্বলিক ব্যাখ্যা। সিম্বলিক ব্যাখ্যাতে যখন আমি প্রবেশ করব তখন কিন্তু এই জায়গাগুলো আসবে। অর্থাৎ বৃষ রাশির মানুষজনরা কিন্তু এক কথাই একদম পুরোপুরি ভদ্র, শান্ত, শিষ্ট একজন মানুষ। তারা উচ্চস্বরে কথা বলে না, তাদের কথা বলার মধ্যে একটা ভালো সামাজিকতার থাকে, সমস্ত কিছু থাকে। এবারে দেখুন, দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা খাদ্যের ঘরটাও দেখি। তাই বৃষ রাশিকে যদি আপনি দেখেন, বৃষ রাশির মানুষজনরা কিন্তু খেতে ভালোবাসেন এবং খাওয়াতেও ভালোবাসেন। এর সঙ্গে আরও একটা জায়গা আসছে, বৃষ রাশি হচ্ছে পিতৃতত্ত্বের রাশি। আমরা যেটা বলছিলাম অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার কারণে পৃথ্বী মানে হলো পৃথিবী। পৃথিবীর উপরে আপনি যতই অত্যাচার করুন, যাই করুন, দেখুন পৃথিবীর উপরে কত অত্যাচার হচ্ছে, পৃথিবী কিন্তু সহ্য করে নিচ্ছে। কিন্তু যেই অত্যাচারের মাত্রা যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু পৃথিবী ব্লাস্ট করে, অর্থাৎ ভূমিকম্প হয়ে চলে আসে, খরা, বন্যা, অনেক কিছু চলে আসে, অর্থাৎ পৃথিবী তখন রেগে যায়। ঠিক একই রকমভাবে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রেও তাই। এমনিতে বৃষ রাশির মানুষজনরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সেটা যখন লঙ্ঘন হয়ে যায়, অতিরিক্ত পর্যায়ে চলে যায়, তিনি তখন কিন্তু সে ভয়ঙ্করভাবে রেগে যায়। ঠিক যেভাবে বললাম, পৃথিবী যেভাবে রেগে যায়, একদম ধ্বংস করে দেয়, ঠিক তেমনভাবেই বৃষ রাশির মানুষজনরাও কিন্তু ধ্বংস করে দেয়। এবারে দেখুন, বৃষ রাশি যে খাওয়াতে পছন্দ করে বা খেতে ভালোবাসে,
এই জায়গাটা যে তার নিজের চাহিদা মেটানোর জন্য বা অপরকে সন্তুষ্ট করার জন্য এমনটা কিন্তু নয়, এটা কিন্তু বৃষরাশির মানুষজনরা ভালোবেসে করে থাকেন। এই জায়গাটা কিন্তু একমাত্র বৃষরাশির মধ্যে সবথেকে বেশি প্রকটভাবে আমরা দেখতে পাই। আর পিতৃতত্ত্ব হওয়ার কারণে এরা কিন্তু দ্রুততার সঙ্গে সফলতার পিছনে না ছুটে এরা স্থায়ী সাফল্যের দিকে কিন্তু বেশি ছোটে। অর্থাৎ আজকে হয়তো আপনি কম পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে যাতে একটু ভালো পান বা স্থায়ীভাবে পেতে পারেন, সেই স্থায়িত্বের দিকে কিন্তু বৃষরাশির মানুষজনরা একটু বেশি ঝোঁকেন। এবার দেখুন, এরা পিতৃতত্ত্বের রাশি, পরিবার কেন্দ্রিক রাশি, যে কারণে এরা অনেক কিছু সহ্য করে। এই সহ্য করতে গিয়ে নিজের অনেক সময় ইচ্ছা পছন্দ এই জায়গাগুলো কিন্তু ত্যাগ করে ফেলে এরা। চর স্থির দৈত্য, এই যে তিনটে ভাগ করা হয়েছে, এই জায়গাতে এখানেতে আমরা বৃষরাশিকে স্থির হিসাবে পাই। স্থির মানে কিন্তু সে অলস নয়, স্থির মানে সে যে কোনো সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটাকে ধরে রাখার একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। অর্থাৎ তার নিজের সিদ্ধান্তে সে স্থির থাকে। যেটা সম্পর্ক সে তৈরি করেছে সেই সম্পর্কটাকে সে রেখে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আজকে একটা সম্পর্ক গড়লাম, ভেঙে দিয়ে কালকে একটা সম্পর্ক গড়ব, এই জায়গাগুলো কিন্তু বৃষরাশিরা একদমই করে না। আর এই স্বভাবের জন্য কি হয়, বৃষরাশির মানুষজনকে অনেকে জেদি বলে ফেলেন, কিন্তু আসলে এটা জেদ নয়, এটা এক প্রকার তার স্থিরতার প্রকাশ। এবার দেখুন, শুক্রের রাশি হওয়ার কারণে এরা কিন্তু একটু সৌন্দর্যপ্রিয় হয়, রুচিসম্মত হয়, শিল্প সঙ্গীত এই সমস্ত পছন্দ করেন, সুগন্ধি ব্যবহার করতে বা পারফিউম বেশি বেশি করে ব্যবহার করতে পছন্দ করেন, ভোগবিলাসের প্রতি একটু এরা ঝুঁকে থাকেন, আরাম পছন্দ করেন, বিলাসিতা পছন্দ করেন, তবে এরা ভদ্রতাও পছন্দ করেন। এই সমস্ত জায়গাগুলো কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। পাশাপাশি আরও বেশ কতগুলো জায়গা দেখা যায়, এদের মধ্যে কিছু কূটনৈতিক আচরণ দেখা যায়। আর মেনলি এদের ফোকাস থাকে জীবনটাকে উপভোগ করা। বৃষরাশির আপনি যদি যে কোনো মানুষের দিকে তাকান, যদি আপনি একটু নোটিস করেন, দেখবেন এরা কিন্তু জীবনটাকে অনেক বেশি উপভোগ করছে অন্যান্য রাশিদের তুলনায়। আর বৃষরাশির মধ্যে আপনি আর একটা জিনিস দেখতে পাবেন, অনেক কঠিন সময়েও কিন্তু এরা একটু স্থির থাকতে পছন্দ করে বা স্থির থাকে। এবারে বৃষরাশির সিম্বল হঠাৎ করে ষাঁড় দেওয়া হলো কেন? দেখুন, এর ষাঁড়ের যদি প্রতীকী ব্যাখ্যার দিকে আমরা তাকাই, আপনি সেটা ষাঁড়ের দিকে তাকান, বাজারে একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু কারো কোনো ক্ষতি করছে না, সে তার মতন করে তার খেয়ালে রয়েছে। কিন্তু যদি তাকে কেউ রাগিয়ে দেয়, তখন সে কিন্তু রেগে যায় এবং ধ্বংস করে একদম তছনছ করে দেয় সমস্ত কিছু। ঠিক বৃষরাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এমনিতে বৃষরাশির মানুষজনদের দিকে যদি তাকান, বৃষরাশির মানুষজনরা কিন্তু যথেষ্ট শান্ত, কারো পিছনে লাগতে যায় না, একদম শান্ত চুপচাপ, জাস্ট খাবো দাবো রিল্যাক্স করব, এটাই ভাবনা চিন্তার মধ্যে থাকে। কিন্তু যদি তাকে রাগিয়ে দেওয়া হয় বা খেপিয়ে দেওয়া হয়, সে কিন্তু তখন একদম চরম পর্যায়ে খেপে যায় এবং একদম সমস্ত কিছু তছনছ করে দিতে পর্যন্ত পারে। ঠিক এই কারণে বৃষরাশির যে ষাঁড় সিম্বল, ষাঁড়, সেই সিম্বলটাকে দেওয়া হয়েছে। এবারে দেখুন, ষাঁড়ের দিকে যদি তাকান, ষাঁড়ের মধ্যে কিন্তু একটা ধৈর্য লক্ষ্য করা যায়, সে শান্ত থাকে, সে একটা ধৈর্য লক্ষ্য করা যায়। বৃষরাশির মধ্যেও কিন্তু দেখা যায় তার মধ্যে একটা ধৈর্য থাকে। বৃষরাশি দেখবেন সহজে রাগে না। আপনার এতক্ষণ আলোচনাতে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে বৃষরাশির মানুষজনরা কিন্তু সহজে রাগে না, কিন্তু যদি একবার রেগে যায় এরা কিন্তু সহজে থামে না বা এদেরকে তখন থামানো যায় না। আবার ষাঁড়ের দিকে যদি আপনি তাকান, একটা ষাঁড় যখন হাঁটতে থাকে সে কিন্তু একভাবে হেঁটে যায়, সে কিন্তু রাস্তা সহজে পরিবর্তন করে না। ঠিক বৃষরাশির মধ্যেও কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যায়। বৃষরাশির মানুষজন যদি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে থাকে, সে কিন্তু সেই রাস্তা ধরে এগিয়ে যায়, সে কিন্তু খুব সহজে তার রাস্তা পরিবর্তন করে না, অর্থাৎ নিজের সিদ্ধান্তে অটল থাকে। পরিবারকে ছেড়ে যেতে চায় না, বন্ধু বান্ধবদেরকেও সহজে ছেড়ে যেতে চায় না বা বন্ধু বান্ধবদেরকে দূরে ঠেলে দেয় না। একটা ব্যবসা বহু বছর ধরে করতে পারে বৃষরাশির মানুষজন, এবং এই ধরনের যে দীর্ঘস্থায়ী মেন্টালিটি, এই দীর্ঘস্থায়ী মেন্টালিটিটা কিন্তু একমাত্র বৃষরাশির মধ্যে সবথেকে বেশি লক্ষ্য করা যায়। এবার দেখুন, দ্বিতীয় ঘরে থাকার কারণে বৃষরাশির মানুষজনরা স্বাভাবিকভাবেই যেমন খাদ্য খেতে পছন্দ করে, সেই জায়গাগুলো যেমন রয়েছে বা খাওয়াতে পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে কিন্তু একটা সেভিংস করার প্রবণতা থাকে, এবং এরা কিন্তু এই পরিবার, সম্পদ, এই সমস্ত জিনিসকে এবং তার সুনাম, সমস্ত জিনিসটাকে কিন্তু তারা সম্পদ হিসাবে দেখে। আর সেভিংস করার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিগুলো থাকে। দেখুন, এতক্ষণ আলোচনার মধ্যে আমরা কিন্তু এদের মধ্যে ইতিবাচক দিক অনেকগুলো পাবো। তাহলে কি কি ইতিবাচক দিক আমরা পেলাম? এরা হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল, এরা
নির্ভরযোগ্য হয়, এরা পরিশ্রমী হয়, এরা পরিবার প্রেমী হয়, বাস্তববাদী হয় এবং এরা বিশ্বস্ত হয়, সুন্দরভাবে কথা বলতে পারে, অর্থ এবং সম্পদের মূল্য বোঝে, দায়িত্বশীল হয়, রুচিশীল হয়, শান্ত স্বভাবের হয়, সহজে ভেঙে পড়ে না এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে স্থির রাখতে পারে। কিন্তু কিছু নেগেটিভ বৈশিষ্ট্যও রয়েছে। কীরকম নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে? দেখুন, এদের মধ্যে একটু অতিরিক্ত জেদ দেখতে পাওয়া যায়, পরিবর্তনকে এরা সহজে গ্রহণ করতে পারে না, আর আরাম বা বিলাসিতার প্রতি এদের আকর্ষণটা একটু বেশি মাত্রায় থাকে, নিজের মতকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। এদের মধ্যে অধিকার বোধ কখনো কখনো চরম পর্যায়ে চলে আসে। আবার এদের মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়েছে, এরা অনেক সময় রাগ জমিয়ে রাখে, প্রিয় মানুষ বা সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি তৈরি হয় এদের মধ্যে, যে কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে হয় এরা। তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলাতে কিন্তু এরা অনেক সময় দেরি করে ফেলে। এই জায়গাগুলো রয়েছে। তো এখান থেকে আমরা কি আধ্যাত্মিক শিক্ষা পাচ্ছি? বৃষ রাশির মধ্যে সব থেকে বড় শিক্ষা হচ্ছে সংরক্ষণ করো, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থেকো না। অর্থাৎ আমাদের জীবন পরিবর্তনশীল, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকমভাবে ডিসিশন নিতে হয়, বিভিন্ন রকমভাবে চলতে হয়। আজ যে ব্যবসাটা চলছে সেই ব্যবসাটা ভবিষ্যতে নাও চলতে পারে। অর্থাৎ সমাজ মাত্রই পরিবর্তনশীল। তাই বৃষ রাশির মানুষজনদেরকে কিন্তু বাস্তবের দিকে বিবেচনা করে, সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরে কিন্তু সেই ডিসিশনটা নিতে হবে। অর্থাৎ যে পরিবর্তনটাকে না মেনে নিতে পারার যে জায়গাটা থাকে, সেই পরিবর্তনটাকে কিন্তু তাকে মেনে নিতে হবে। অর্থাৎ আঁকড়ে ধরে থাকলে কিন্তু চলবে না। আর তার সঙ্গে সঙ্গে এরা সৌন্দর্য উপভোগ করে, আপনি সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু তার সেই সৌন্দর্যে আটকে থাকলে কিন্তু আপনাকে চলবে না। পৃথিবী যেমন সবকিছু ধারণ করে, বৃষ রাশির মানুষজনরাও কিন্তু সবকিছু আঁকড়ে ধরে থাকতে চাই। এই জায়গাটাতে তাকে একটু উদার হতে হবে। অর্থাৎ তার স্থায়িত্বের সঙ্গে তার উদারতার একটা ভারসাম্য তৈরি করতে হবে। অর্থাৎ শেষ কথা একটাই বলবো, বৃষ রাশি মানে হলো ভোগবিলাস এমনটা কিন্তু নয়। বৃষ রাশি মানে হলো পরিবারের প্রতি ভালোবাসতে শেখা, পরিবারকে অতিরিক্ত পরিমাণে গুরুত্ব দেওয়া, পরিবারের প্রতি একটা ভালোবাসা দেখানো এবং পরিবারের প্রতি নীরবে দায়িত্ব পালন করা। এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির মধ্যে চরম পর্যায়ে থাকে। মোটামুটিভাবে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এর বাইরেও আরও অনেক জিনিসপত্র রয়েছে। আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার কাছে চাইলে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। এবারে মনে হতে পারে যে অ্যাস্ট্রোলজি শিখবো, যে কি শিখবো এখানেতে। দেখুন, আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আরও ডিটেলসে বলে দেবো। আপনি শিখবেন কেপি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা, বাস্তু শিখবেন, নিউমোলজি শিখবেন। এবারে কেপি অ্যাস্ট্রোলজি আপনাকে সব থেকে ভালো করে শেখানো হবে, কারণ কেপি অ্যাস্ট্রোলজি একদম নিখুঁত প্রেডিকশন দেওয়া যায়। বৈদিক অ্যাস্ট্রোলজিটাও শিখতে হবে, তবে সূত্র মুখস্থ করে নয়। আমি যেভাবে শেখাবো একদম জ্যামিতির মতন করে শেখাবো, ঠিক জ্যামিতির মতন করে, যাতে করে আপনি শিখতে পারেন সেই দিকটার দিকে আমি ফোকাস দেব। অর্থাৎ এক্সট্রা উপপাদ্য প্রমাণ করার সময় মনে রয়েছে কি জায়গাগুলোর দিকে ফোকাস করলে তবেই আপনি এক্সট্রা উপপাদ্য প্রমাণ করতে পারবেন, ঠিক সেইভাবে শেখানো হবে, ম্যাথমেটিক্যালি শেখানো হবে। তবে সারা জীবন ধরে অঙ্ক কষিয়ে গিয়ে আমি সময় নষ্ট করব না আপনার। আমাদের কোর্স রয়েছে 6 মাসের, 9 মাসের এবং 18 মাসের। আপনি এই কোর্সের মধ্যে যা যা শিখবেন সেটা তো বললাম, তার সঙ্গে সঙ্গে আপনি আরও যেগুলো শিখবেন, এই কোর্সগুলো তো শিখলেন, শেখার পরেতে আপনাকে তো অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আপনি কনসালটেশন শুরু করবেন, কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন, তার জন্য সোশ্যাল মিডিয়াতে কিভাবে নিজেকে তুলে ধরবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ক্যামেরার সামনে কথা বলবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, কি করে একটা ইউটিউব চ্যানেলকে দ্রুততার সঙ্গে আপনি অগ্রগতির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কি করে একটা ফেসবুক পেজকে আপনি কন্ট্রোল করবেন বা ম্যানেজ করবেন, কি করে আপনি ভিডিও বিভিন্ন প্রসেসে এডিটিং করবেন, ফেস এবং নন ফেস, তার সঙ্গে সঙ্গে আপনি কি করে ভিডিও থাম্বনেল বানাবেন, কিভাবে কভার পিকচার বানাবেন, কিভাবে লোগো বানাবেন, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু শেখানো হবে। কি করে ভিডিওতে এসইও করবেন যাতে করে ভিডিও দ্রুততার সঙ্গে ভাইরাল হয়, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে শেখানো হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটা জিনিস শেখানো হবে। দেখবেন বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে অনেক মানুষজন কিন্তু কাজ করছেন এবং সেখান থেকেও ভালো টাকা আর্নিং করছেন। তো এই প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে, অ্যাপ্লাই করার প্রসিডিওর কী রয়েছে, কিভাবে আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, কিভাবে তাদের পুষ্টিগুলো দেখবেন, বা কনসালটেশন কিভাবে আপনি কনসালটেশন করবেন, তাদের কি সিস্টেম রয়েছে, তাদের কি লিমিটেশন রয়েছে, সমস্ত কিছুই কিন্তু শেখানো হবে। আর কোর্স অনলাইন এবং অফলাইনে উপলব্ধ রয়েছে।
অফলাইনের কোর্স শুধুমাত্র 18 মাসের যে কোর্স রয়েছে সেটাতেই অফলাইন রয়েছে, বাকি সব পুরোটাই অনলাইন। অনলাইন কোর্স কিন্তু সবেতেই রয়েছে। আর অফলাইন কোর্স হবে হাওড়া ময়দানে। আপনি চাইলে এই নাম্বার, যে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হবে। এবারে আর একটা ক্রাইটেরিয়া আমার দিক থেকে রয়েছে, সেটা হলো আপনি যে অ্যাস্ট্রোলজি শিখতে আসছেন তার জন্য আপনার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, আর তার সঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু থাকতে হবে, কারণ এই দুটো জিনিস না থাকলে সম্ভব হবে না আপনাকে শেখানো। প্রয়োজন হলে শিখে নিন। দেখুন, আমি ভিডিও এডিটিং যেটা শেখাবো সেটা মোবাইলেও শেখাবো, কম্পিউটারেও শেখাবো, কিন্তু কম্পিউটার হ্যান্ডেল করতে জানতেই হবে, কারণ আদারওয়াইজ কিন্তু আপনি অনেক কিছু জিনিস পারবেন না। তাই কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস। প্রচুর মানুষজন রয়েছেন যারা শিখতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।